আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই জানেন স্যার ইউনুস আবারও ট্রাভেল ব্লগ করতে যাচ্ছেন ইউরোপে। এবার যাচ্ছেন রোমে। তবে আমার মতে এবার উনি রোমে যাচ্ছেন অন্য কোনো কারণে। যে কারণে যাচ্ছেন ওটা কোনো কারণ না। তার মানে কি উনি বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা ছুতো খুঁজে কোনো একটা ইভেন্টের নাম করে বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছেন? ব্যাক করবেন না আর স্যার ইউনুস বাংলাদেশে? উনি যে প্রোগ্রামে যাচ্ছেন, ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে, যেটা রোমে হচ্ছে এবার, সেটা বেসিক্যালি কোনো রাষ্ট্রীয় ইনভাইটেশন না। এটা ওরা অনেককে ইনভাইট করে, আপনি চাইলে নিজেও যেতে পারবেন তাদের ওয়েবসাইটে ঢুকে রেজিস্টার করে। ইফ ইউ হ্যাভ অ্যান অর্গানাইজেশন, এনজিও অর এনিথিং, ইভেন ইন্ডিভিজুয়াল হিসেবেও আপনি রেজিস্টার করে চাইলে যেতে পারবেন। ইটস নো বিগ ডিল। এই প্রোগ্রামটা একজন রাষ্ট্রনেতা, সরকার সরকার নেতার আর কি, একজন রাষ্ট্রের হেড, যে সরকারের হেড, যে তার অ্যাটেন্ড করা, এটা ভেরি স্টুপিড এবং রিয়েলি আননেসেসারি। এই মুহূর্তে বাংলাদেশে, এই মুহূর্তে যে ধরনের সিচুয়েশন আছে, সেখানে বাংলাদেশ যে চালায় চিফ অ্যাডভাইজার বাংলাদেশের, তিনি আরেকটা দেশে গিয়ে হুদাই একটা সেমিনারে যাওয়ার জন্য, দুই চারটা কথা বলার জন্য, মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য যাবেন। ইটস সো ফানি। উনার কাছে যত ইনভাইটেশন আসে উনি কোনোটাই মিস করেন না। কেউ যদি বলে যে আসেন এক চা দিয়ে বিস্কিট খেয়ে যান, উনি চলে যাবে, সেটা যে দেশই হোক। কিন্তু স্যার ইউনুস যে যাচ্ছেন এখন ওয়ার্ল্ড ফুড ফোরামে, সেটা একদম সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে যাচ্ছেন। এমন না যে কোনো ব্যক্তিগত খরচে যাচ্ছেন, রাষ্ট্রীয় খরচে উনি ব্যক্তিগত কাজে যাচ্ছেন। উনি বাংলাদেশ হিসেবে ওখানে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন কিনা আই ডোন্ট নো, বিকজ এই ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে কোনো রাষ্ট্রনেতা অ্যাকচুয়ালি থাকবে না। এখানে যারা স্পিচ দিবে, কিনোট দিবে, অথবা মেজর গেস্ট যারা, এবং এর আগের গুলি তো 2024, 2023, 2022 ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামগুলি, এগুলি বেসিক্যালি একটা জেনারিক প্রোগ্রাম। তো স্যার ইউনুস যে ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে যাচ্ছেন, ওখানে ডেজিগনেটেড পার্সন যারা, তাদের ডেজিগনেশন গুলি একটু দেখেন। যারা হাই প্রোফাইল মানুষ ওখানে অ্যাটেন্ড করবেন, তাদের ডেজিগনেশন গুলি দেখেন, দেখুন মাথা ঘুরে যাবে। FAO এর ডিরেক্টর জেনারেল কুডঙ্গু, কিং লেসলি দ্য থার্ড অফ Lesotho, Italy's Minister for Agriculture, Food Sovereignty and Forests, Indonesia's Minister for National Development Planning and blah blah blah, Councillor of Rome for Agriculture, Environment and Waste Management, Sabrina Alfonsi, Chief and FAO ফুড হিরো ম্যাক্স ম্যারিওলা, এবং সবার লাস্টে আছে মোহাম্মদ ইউনুস। ওখানে কিন্তু লেখা নাই যে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার, জাস্ট লেখা আছে মোহাম্মদ ইউনুস। ইটস মোর লাইক একটা সেমিনার। এখানে কয়েকজন কিনোট থাকবে, স্পিকার থাকবে। আমি জানি না বাংলাদেশের চিফ অ্যাডভাইজারের এখন এই সেমিনারে যাওয়ার প্রয়োজনটা কি। আমার মতে হচ্ছে যে মেবি কোনো কাহিনী আছে, মেবি কোনো একটা ছুতা দরকার, একটা সেমিনার, একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার নামে কোনো রকমে বাংলাদেশ থেকে বেরোয় ইউরোপে ঢুকা, এরপর রোম থেকে কোনো ফ্রান্সে আসা, যদি কোনো কাহিনী হয়ে যায় আর কি। বাংলাদেশে যদি এখন ধরেন কোনো ধরনের কাহিনী হয়ে যায়, সরকারের পতন হয়ে যায়, ইন্টারিম গভর্নমেন্টকে টেনে ফেলে দেওয়া হয়, সেফ এক্সিট তো দরকার আছে। সো এই রোম যাত্রা কি আসলে ইউনুসের সেফ এক্সিট কিনা, কমেন্টে জানাবেন। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে কেন বাংলাদেশের চিফ অ্যাডভাইজারকে ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে গিয়ে বক্তৃতা দিতে হবে। তাও এই আজকে কি হয়েছে তো দেখেছেন বাংলাদেশের, রাইট? জাতীয় পার্টির যে সমাবেশ পুরো ভাঙচুর করে বোমা মেরেও, পুলিশেই বোমা গ্রেনেড মারা শুরু করেছে ওখানের মধ্যে। ওই সমাবেশ হতেই দেয় না। এটা নাকি ফ্রিডম অফ স্পিচ, এটা নাকি রাজনীতি করার স্বাধীনতা। একদিকে ডক্টর ইউনূস যাচ্ছে হুদা কামে দেশের টাকা খরচ করে, পাবলিকের টাকা খরচ করে বিদেশি ঘুরতে কোনো কারণ ছাড়া। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সাপ্রেস করা হচ্ছে, জাতীয় পার্টিকে সাপ্রেস করা হচ্ছে, আওয়ামী লীগ না, জাতীয় পার্টিকে। ক্যান ইউ ইমাজিন? আবার ওদিকে আবার আর্মি নিয়ে নাকি কি টানাটানি চলছে। তো সব দিকে একটা কেওটিক অবস্থা। এই কেওসের মধ্যে দিয়ে স্যার ইউনূস যাচ্ছেন রোমে। নট সেইং যে রোমে আবার কোনো ডিম থেরাপি দিবি কিনা, ওখানে রোমে ডিমের দাম কিরকম আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। ইতালিতে ডিমের দাম কিরকম, ভাই ইতালিতে যারা থাকেন তারা দয়া করে দেখবেন ডিমের দাম কিরকম, পচা ডিমের দাম কিরকম। এগুলি আপনাদের ব্যাপার, এগুলিতে আমি কোনো নাক গলাবো না, এগুলি নিয়ে আমার কোনো সে নাই। তো স্যার ইউনূস কি আসলে এই প্রোগ্রামের ছুতো ধরে সেফ এক্সিট নিচ্ছেন? তাহলে কি উনি আর বাংলাদেশে ব্যাক করবেন না? উনি কি রোম থেকে ফ্রান্সে চলে যাবেন বা নিউ ইয়র্কে চলে যাবেন? রোম থেকে প্যারিস তো খুব একটা বেশি দূরে না। যদি বাইরে রোডে উনি প্যারিসে আসতে চান, এটাও খুব একটা যে হার্ড কিছু তা না। রোম থেকে প্রবাবলি হয়তো মিলানে যাবে, মিলান থেকে লিওন, ফ্রান্সের লিওন, মার্সে হয়ে প্যারিসে, ইটস নট এ ভেরি লং ড্রাইভ, মেবি 10-12 ঘন্টা। আর যদি হেলিকপ্টারে করে আসে অথবা প্লেনে করে আসে ফ্রান্সে, প্যারিস তো ওনার হোম টাউন অনেকটা। তো হোয়াট আর দ্য জাস্টিফিকেশনস ফর দিস ট্রিপ, রোম ট্রিপের? এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে সব বেসিক কয়েকটা দেশের বেসিক মিনিস্টার আছে, রাইট? এগ্রিকালচার মিনিস্টার, এনভায়রনমেন্টাল মিনিস্টার, আবার কয়েকটা অর্গানাইজেশনের ডিরেক্টর, হ্যান ত্যান, এরাই।
এখানে কোনো এমন এমন না যে কোনো ইম্পর্টেন্ট গেস্ট আছে। ইতালির প্রাইম মিনিস্টারও মনে হয় এখানে অ্যাটেন্ড করবেন না। আপনারা জানেন যে কয়েকদিন কিছু মাসখানেক আগে ইতালির প্রাইম মিনিস্টার বাংলাদেশে যাওয়ার কথা ছিল, বাট লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছে। আই ডোন্ট নো ওয়াই ক্যান্সেল করেছে, প্রবাবলি সামথিং এলস। বাট এই প্রোগ্রামে তো ইভেন ইউরোপের অন্যান্য দেশে যে পিএম বা প্রেসিডেন্ট বা চ্যান্সেলর, তারাও তো এখানে অ্যাটেন্ড করছেন না, অন্য কোনো দেশ থেকেও আসছেন না। স্যার ইউনুস বাংলাদেশের সরকার প্রধান হয়ে উনি কোন দুঃখে এই মুহূর্তে এই দেশের এই অন্তিম লগ্নে এই রোমে যাচ্ছেন এই প্রোগ্রামে, মানে একটা বক্তৃতা দিতে, তাও আবার রাষ্ট্রীয় টাকা খরচ করে, পাবলিকের টাকা খরচ করে, নিজের টাকা না। এটা কি প্রাইভেট কাজ নাকি পাবলিকের কাজ, নাকি এটা দেশের কাজ? এটা কি কোনো রাষ্ট্রীয় কাজ? এটা কোন ধরনের রাষ্ট্রীয় অ্যাসাইনমেন্ট যেখানে উনি নিজের ব্যক্তিগত কাজে যাচ্ছেন রাষ্ট্রীয় টাকা খরচ করে? ওনার বিদেশ সফরের প্রতি দুর্বলতা এটা অলরেডি দেখেছেন। 12 মাসে 14 বার মানে বিদেশ সফর করেছেন, এবং সবগুলিতেই কোনো বিদেশ সফরই ওনার রাষ্ট্রীয় সফর ছিল না। জাতিসংঘের কনভেনশনের জন্য যে সফরে গেছেন, হ্যাঁ বলা যায় যে ওটা রাষ্ট্রীয় সফর, বাট বিশাল বহর নিয়ে গেছেন, দুনিয়ার উল্টাপাল্টা মানুষজন নিয়ে গেছেন তার সাথে। ওকে ফাইন, তাও মানলাম। একজন সরকার প্রধান যিনি ক্ষমতায় আসার পরে দেশের 12টা বাজা শুরু করেছে, ক্ষমতা আসার পর থেকে কিন্তু তার বিদেশ সফর, ট্রাভেল ব্লগের আর শেষ নাই, চলতেই আছে। কিন্তু এবারের সফরটা আমার কাছে সিগনিফিকেন্ট মনে হচ্ছে এই কারণে যে নট সিগনিফিকেন্ট ফর বাংলাদেশ, বাট ইট ইজ সিগনিফিকেন্ট ফর মিস্টার ইউনুস, বিকজ আই থিঙ্ক হি ইজ লিভিং বাংলাদেশ। মেবি উনি আর ব্যাক করবেন না, মেবি উনার আর বাংলাদেশে ব্যাক করার ইচ্ছা নাই, মেবি হি ইজ টেকিং এ সেফ এক্সিট, এবং সাথে করে হয়তো অনেকেই নিয়ে যাচ্ছেন। আই হ্যাভ নো আইডিয়া উনার সফরসঙ্গী কারা, বাট মনে হয় ক্লোজ এলাইদেরকে নিয়ে যাবেন, বাকিদেরকে বাংলাদেশে ফেলে যাবেন, বিপদের মুখে বাঘের মুখে ছেড়ে যাবেন মনে হচ্ছে। যদি এরকম হয়ে থাকে তাহলে তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হবে। না হলে ঠিক আছে, ফাইন। না হলে তাহলে আমার প্রশ্ন থাকবে যে এটা কোন ধরনের রাষ্ট্রীয় সফর, এটার জাস্টিফিকেশন কি, কোন দুঃখে, কোন কারণে, বাংলাদেশের কি লাভ এই প্রোগ্রামে গিয়ে, বাংলাদেশের সরকার প্রধান চিফ অ্যাডভাইজার এই প্রোগ্রামে গিয়ে বাংলাদেশের জন্য কি আনতে পারবেন? আই হ্যাভ নো আইডিয়া। বাংলাদেশের টাকা খরচ করে, বাংলাদেশের পাবলিকের টাকা খরচ করে আপনারা বিদেশ সফর করছেন, একটা তো জাস্টিফিকেশন দিতে হবে। এই ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে কোনো রাষ্ট্রনেতা নাই, এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে কোনো ইম্পর্টেন্ট ব্যক্তিও আসতেছে না। ডক্টর ইউনুসের মতো একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এখানে গিয়ে মানে কি উড়ায় ফেলবে, এটা আমার মাথায় ঢুকতেছে না। আর তাছাড়া এটা একটা মান সম্মানের ব্যাপার। শুধু বিদেশ সফরের লোভে এরকম ছোটখাটো প্রোগ্রামেও যদি একটা দেশের সরকার প্রধান এমনি ছোটাছুটি করে, যে ইনভাইটেশন আসে সেই ইনভাইটেশন নিয়ে দৌড় দেয়, আই মিন ওয়াও, দ্যাটস সো এম্বারাসিং। হ্যাঁ, যদি সেফ এক্সিট হয় তাহলে ঠিক আছে। এখন সেফ এক্সিট কি সেফ এক্সিট না সেটা তো বোঝা যাবে আগামী কিছুদিনের মধ্যে, এখনই তো বোঝা যাবে না, তাই না? তবে আমার কেন জানি মনে হচ্ছে যে স্যার ইউনুস সেফ এক্সিটই নিচ্ছেন, উনি পালাচ্ছেন, উনি হয়তো আর বাংলাদেশে ফিরে যাবেন না, উনি এবার প্যারিসে চলে যাবেন রোম থেকে। আমার মনে হয় দিস ইজ দ্য এক্সকিউজ। বলা যায় না, সময় তো এরকমই মনে হচ্ছে। চারিদিকে যা শুনছি, দেখছি, গুঞ্জন শুনছি, পটভূমি চেঞ্জ হওয়ার সব ধরনের ম্যাটেরিয়ালস বিদ্যমান, সবাই সেফ এক্সিটের কথা বলছে। এই সবার সেফ এক্সিটের কথার মধ্যে দিয়েই আবার স্যার ইউনুস কোনো কারণ ছাড়া, দেয়ার ইজ নো রিয়েল রিজন টু গো টু রোম, বাট উনি একটা এক্সকিউজ ধরে রোমে চলে যাচ্ছেন। মেবি সামথিং এলস ইজ হ্যাপেনিং দ্যাট ইউ অ্যান্ড আই still cannot understand. Have a good one. গুমের মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর তা নিয়ে যে তুমুল আলোচনা তৈরি হয়েছে, সে আলোচনার রাশ আপাতত টেনে ধরেছে সেনাবাহিনী। 11 অক্টোবর সেনা সদরের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ ব্রিফিং এ জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে 15 জনকে হেফাজতে রাখা হয়েছে, তবে একজন এখনো নিখোঁজ। এই একজনের বাইরে 8 জন সামরিক বাহিনী থেকে এর মধ্যে অবসর নিয়েছেন, একজন রয়েছেন অবসরের প্রক্রিয়ায়। তবে সেনা সদর বলছে, এত বেশি সংখ্যক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির ঘটনায় সেনাবাহিনী মোরালি আপসেট। বিশেষ করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময় এ ধরনের ঘটনা সেনা সদস্যদের মনোবলে প্রভাব ফেলেছে। প্রশ্ন হলো, সেনা হেফাজতে নেওয়া 15 সেনা কর্মকর্তার ক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়াটি কি হবে? যেহেতু বলা হচ্ছে সেনা আইনের অধীনে তাদের হেফাজতে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাদের জন্য সেনা আইন অনুসরণ করা হবে নাকি আইসিটি অ্যাক্টের বিধান কার্যকর করা হবে? কতক্ষণ হেফাজতে রাখা যাবে তা নিয়ে সেনা আইনে আছে বাধ্যবাধকতা। এর মধ্যে শনিবার সন্ধ্যায় এক অদ্ভুত বিবৃতি দিয়েছে অধ্যাপক ইউনুসের প্রেস উইং, যেখানে আইসিটির প্রসিকিউশনের বরাত দিয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে গুম খুনের মামলাগুলো আর কোনো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হবে না। দর্শক, একটি বিচারাধীন মামলা বা সাবজুডিস বিষয়ে এ ধরনের নিশ্চয়তা সরকার প্রেস উইং কিভাবে দেয়? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা 2টি মামলায় প্রসিকিউশন
আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেয় গত 8ই অক্টোবর। সেদিনই আদালত অভিযোগ আমলে নিয়ে 30 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর মধ্যে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন বা টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় 17 জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জিআইসিতে বন্দী রেখে নির্যাতনের মামলায় 13 জন আসামি। তারপর থেকে কিছু গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক জল্পনা ও আলোচনা চলছিল। সামাজিক মাধ্যমে অনেকে অভিযোগ করে অভিযোগপত্রে যেসব সামরিক কর্মকর্তার নাম এসেছে তাদের অনেকে আত্মগোপন করেছেন। এমনকি যেসব গণমাধ্যমে এমন খবর এসেছে তাদের কমেন্ট সেকশনে অনেকে সেনাবাহিনী ও সেনাপ্রধান নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তবে মূলধারার বেশিরভাগ গণমাধ্যম এবং প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ নিয়ে এক ধরনের নীরবতা লক্ষ্য করা গেছে। বিবিসি বাংলার ওয়েবসাইটে এ নিয়ে 9 অক্টোবর একটি খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, বিবিসি বাংলার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু আইএসপিআর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সেনাবাহিনী ও সরকার পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না থাকায় এ নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জনের ডালপালা বেশ ছড়াতে থাকে। প্রায় 3 দিন পর সেনা সদরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে ব্রিফ করে বক্তব্য তুলে ধরা হয়েছে। শনিবার সন্ধ্যায় সম্মেলনে সেনা সদরের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি জানান, গুম ও মানবতা বিরোধী অপরাধে জড়ানোর অভিযোগে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। সেনা সদরের সংবাদ সম্মেলনে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, 2 মামলার 30 আসামির মধ্যে 25 জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা। তাদের মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত, 1 জন এলপিআর এ গেছেন এবং বর্তমানে কর্মরত রয়েছেন 15 জন। তিনি বলেন, 8 অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা 16 জনকে সেনা সদরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। 9 অক্টোবরের মধ্যে তাদের আসার জন্য নোটিশ দেওয়া হয়। এর মধ্যে মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি 15 জন সেনা কর্মকর্তা সেনা সদরে উপস্থিত হয়েছেন। এই 15 জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তারা পরিবার থেকে আলাদা রয়েছেন। সিটিআইপি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক কবির আহমেদের বিষয়ে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, তিনি 9 অক্টোবর সকালে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ। তিনি যাতে বিদেশে চলে যেতে না পারেন সেজন্য তৎপরতা অব্যাহত রাখা হয়েছে বলে দাবি করেন জনাব হাকিমুজ্জামান। তবে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের নাম সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়নি। আর অভিযুক্ত হিসেবে যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদের ইচ্ছা করলে পুলিশও গ্রেপ্তার করতে পারে কিংবা তারা চাইলে সেনা হেফাজতে আসতে পারেন। দর্শক, সেনা সদরের ব্রিফিং এ জানানো হয়েছে 15 সেনা কর্মকর্তাকে সেনা আইনের অধীনে সেনা সদরের হেফাজতে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসে, হেফাজতে নেওয়ার পরের প্রক্রিয়াটি কি হবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে নির্দেশ দিয়েছেন অভিযুক্তদের 21 অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে 22 অক্টোবরের মধ্যে আদালতের সামনে হাজির করতে। দর্শক, সেনাবাহিনী পরিচালিত হয় 1952 সালের আর্মি অ্যাক্ট এবং 1975 সালের আর্মি রেগুলেশনস এর অধীনে। দুটোতেই সেনা হেফাজতে নেয়ার পর কি করা যাবে সে বিষয়ে বলা আছে। সেনা আইনের 73 ধারা অনুযায়ী এই 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হলো কতদিন হেফাজতে রাখা যাবে। আর্মি অ্যাক্টের 74 নম্বর ধারায় বলা আছে, প্রত্যেক কমান্ডিং অফিসার এ বিষয়ে খেয়াল রাখবেন যে অপরাধের দায়ে অভিযুক্ত হলে তার অধীনস্থ কোনো ব্যক্তিকে হেফাজতে প্রেরণের পর 48 ঘন্টার বেশি সময় হেফাজতে রাখা যাবে না। তবে 48 ঘন্টার মধ্যে সরকারি ছুটির দিন বাদ দিতে হবে। সেক্ষেত্রে 9 অক্টোবর যেদিন হেফাজতে নেওয়া হয়েছে সেদিন ছিল বৃহস্পতিবার। সেই হিসেবে রোববারের পর আর তাদের হেফাজতে রাখার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা এসে দাঁড়াতে পারে। তবে হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে রাখা হবে নাকি তাদেরকে সিভিল কারাগারে স্থানান্তর করা হবে সে বিষয়ে সেনা সদরের ব্রিফিং এ কিছুই বলা হয়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, এই সেনা কর্মকর্তাদের হেফাজতে রাখা হয়েছে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে সে প্রক্রিয়া কি ধরনের হবে তা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি। মেজর জেনারেল হাকিমুজ্জামানের আরো একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, গুম কমিশন ও প্রসিকিউশনকে সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে। এমনকি গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিনও সেনা সদর থেকে যে নথিপত্র চাওয়া হয়েছিল সেগুলো দেওয়া হয়েছে।
জনাব হাকিমুজ্জামান বলেন, অফিসিয়ালি সেনা সদর গ্রেপ্তারি পরোয়ানার কোনো কাগজ এখনো পায়নি। তথ্যের ভিত্তিতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে যাতে কেউ বলতে না পারে সেনাবাহিনী কারো পক্ষে কাজ করছে। তিনি বলেন, সেনাবাহিনী চায় যারা অপরাধ করেছে তাদের বিচার হোক। সেনাবাহিনী জাস্টিস আর ইনসাফের পক্ষে। দর্শক, শুরু থেকেই আইসিটি অ্যাক্টের সংশোধনী নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ফলে জাস্টিস ও ইনসাফের প্রশ্ন উঠলে সেই পুরাতন প্রশ্নগুলো আবারও সামনে চলে আসার আশঙ্কা করছেন আইনজীবীরা। দর্শক, গতকালের ভিডিওতে আমরা বলেছিলাম একসাথে এতজন সার্ভিং অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নজিরবিহীন ও বিরল। সে কারণে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে, এই ঘটনায় সেনা সদর বা সেনা সদস্যদের মধ্যে কি ধরনের প্রভাব ফেলছে। ব্রিফিং এ মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঘটনা সেনা সদস্যদের মনোবলে প্রভাব ফেলেছে। তিনি বলেছেন, এই গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মোরালি ইফেক্ট করেছে, তারা মোরালি আপসেট। কেন এবং কি প্রসঙ্গে সেনা সদস্যরা মোরালি আপসেট সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, পুরো জাতি এখন নির্বাচনমুখী। গত 13 থেকে 14 মাস ধরে সেনাবাহিনী মাঠে কাজ করছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সেনা সদস্যরা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিমাণ 3 গুণ পর্যন্ত বাড়ানো হবে, সেজন্য তারা প্রস্তুতি নিচ্ছে। ট্রেনিং, পোস্টিং, প্রমোশন সহ সব ধরনের প্রস্তুতি চলছে। এমন সময় এই গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মনোবলে প্রভাব ফেলেছে। দর্শক, এমনিতেই বিবৃতিবাজ বলে পরিচিত সরকার প্রেসিং বিষয়টি নিয়ে 3 দিন ধরে ছিল নিশ্চুপ। সেনা সদরের ব্রিফিং এর পর শনিবার নানান জল্পনা কল্পনার মধ্যে অদ্ভুত এক বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরো শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া চলছে। এমন তথ্য সম্পূর্ণ গুজব। বিস্ময়করভাবে প্রেস সচিব বিবৃতিটি দেন তথাকথিত কিছু সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিক্রিয়ায়। তবে কে বা কারা এমন পোস্ট দিয়েছেন তা পরিষ্কার করা হয়নি বিবৃতিতে। প্রেস সচিবের বিবৃতির আরেকটি অংশ আমাদের বিস্মিত করেছে। তিনি বলেন, আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় সরকারকে জানিয়েছে বর্তমানে প্রতিরক্ষা বাহিনীর আর কোনো সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই। প্রশ্ন হলো, আগ বাড়িয়ে এমন তথ্য সরকার কেন দিচ্ছে? বিচার প্রক্রিয়া যদি স্বচ্ছই হয়ে থাকে তাহলে কেন আর কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করার আগাম ঘোষণা দেওয়া হচ্ছে? দর্শক, যাদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে তারা যদি তদন্তে বা জিজ্ঞাসাবাদে অন্য কোনো সেনা সদস্যের নাম বলেন, তখন কি তাকে গ্রেপ্তার করা হবে না? এমন নিশ্চয়তা প্রসিকিউশনের বরাদ দিয়ে কিভাবে সরকারের পক্ষ থেকে বলা হয় তা আমাদের বোধে আসে না। আইন ও বিচার স্বাভাবিক গতিতে চলে তো এমনটি হওয়ার কথাই নয়, বরং যার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ আসবে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়ার কথা। আর সেটি না হলে প্রশ্ন উঠতে পারে, বেছে বেছে বিশেষ কিছু কর্মকর্তার বিরুদ্ধে কি তাহলে ব্যবস্থা নেওয়া হলো? আদালতের অনুমতি ছাড়া একটি বিচারাধীন মামলায় কাকে গ্রেপ্তার করা হবে আর কাকে হবে না সেটি প্রসিকিউশন কিংবা প্রসিকিউশনের বরাদ দিয়ে প্রেস উইং কিভাবে বলে? এটা সাব জুডিস বিষয় এবং আইনত আদালত অবমাননার শামিল। দর্শক, শফিকুল আলম জনগণকে বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের প্রচার সাধারণ মানুষ বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা। বিদ্বেষপূর্ণ এই গুজবের উদ্দেশ্য ফেব্রুয়ারির প্রথমার্ধে সাধারণ নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা। আমাদের প্রশ্ন হলো, যারা এ ধরনের প্রচার চালাচ্ছে তাদের চিহ্নিত করে কেন ব্যবস্থা নিচ্ছে না সরকার? প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বিবৃতিতে ডিজিএফআই কে ভেঙে দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানানো হয়। তবে তিনি বলেন, সরকার প্রতিষ্ঠানটির সংস্কারের কথা বিবেচনা করছে। এই সংস্কারের ধরন কি হতে পারে তা অবশ্য পরিষ্কার করা হয়নি বিবৃতিতে।